ছি ছি, এমন কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি ভাবতে পারছি না আমার পেটের সন্তান হয়ে কিভাবে সে জঘন্য কাজ করতে পারে। একরাশ ঘৃণা নিয়ে বলল রেহানা বেগম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আপনার ছেলেকে গ্রেপ্তার করতে পারি। তাছাড়া আমরা সম্পূর্ণ প্রমাণ নিয়েই গ্রেপ্তার করতে আসছি। আমার কোনো আপত্তি নেই, আপনারা এই অপরাধীকে যা শাস্তিপ্রাপ্য নিয়ে দিতে পারেন। এই বলে রেহানা তার ছেলেকে পুলিশ অফিসারের কাছে তুলে দিতে তার ছেলে বলে উঠল, মা প্লিজ, তুমি এই পুলিশ অফিসারের কাছে তুলে দিও না। আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কোনোদিন এসব জঘন্য কাজ করব না। পুলিশ অফিসার, আপনি এবার নিয়ে যান প্লিজ। এর মধ্যে রেহানের বড় মেয়ে তানজিলা বলে উঠল। আপনি এখন এই অপরাধীকে নিয়ে যাননি কেন? আপু, তুইও আমাকে এভাবে বলছিস? খবরদার, তুই আমাকে আপু বলে ডাকবি না। তোর মুখে আপু ডাক মানায় না। আর হ্যাঁ, আজ থেকে আমি মনে করব আমার কোনো ছোট ভাই নাই। এছাড়া কোনো ধর্ষণকারী তো আমার ভাই হতেই পারে না। আপু, আমি কথা দিচ্ছি আর কখন এসব বাজে কাজে লিপ্ত হব না। তারপরও তুই অন্তত পুলিশের কাছে তুলে দিতে দিস না। ব্যাস, এই কথা বলতেই মা আর আপু তারা দুইজনই আমার সামনে থেকে চলে গেল। আর ভাবিকে লক্ষ্য করলাম আমার দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তারপর শেষ ভরসা নিয়ে ভাবিকে বললাম, ভাবি প্লিজ আমাকে। এ কথা বলতেই ভাবি আমার কথা থামিয়ে বলতে লাগলো, ছি ছি, আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুমি এমন একটা জঘন্য কাণ্ড করে বসবে আমার জানা ছিল না। আর হ্যাঁ, আমাকে এসব বলে লাভ নেই। তোমার যা শাস্তি প্রাপ্য তা পাওয়ার দরকার, নয়তো তোমার মতো জানোয়ারগুলো যে সমাজে রেহাই পেয়ে যাবে। কে বলল? শুনতে পেলে তো? এখন থানায় চল, তোর উচিত শিক্ষাটাই দিব। আর কোনোদিন এসব জঘন্য কাজ করবি তো দূরের কথা, কল্পনাও করতেও ভয় পাবি। পুলিশ অফিসার এই বলে আমাকে থানার উদ্দেশ্যে নিয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন একজন মা হয়ে তার ছেলেকে কেমনে পুলিশের হাতে তুলে দিতে পারে, এবং পরিবারের সবাই একই কাজ করলো তার সাথে। কেন করলো এসব? আচ্ছা, এবার আসুন তাহলে ব্যাপারটা ক্লিয়ার করে দেই। আমি রনি হাসান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। পরিবার বলতে সবাই আছেন, মা, ভাইয়া, ভাবি, বড় আপু, শুধু বাবা বেঁচে নেই। আমি অনেক ছোট থাকতেই বাবা হার্ট অ্যাটাক হয়ে না ফেরার দেশে চলে যান। তখন থেকেই এই পরিবারে সকল দায়িত্ব বড় ভাইয়াই বহন করেন। তো সেই সব দেখাশোনা করে। আর ভাইয়া আপুর থেকে আমি ছোট, তো এর জন্য আমাকে সংসারে কোনো কাজ করতে হয় না। ভাইয়ার খুব ইচ্ছা আমাকে ভালো মতো লেখাপড়া করিয়ে ভালো একটা চাকরি ধরিয়ে দিবে। ব্যাস, আমাকে পড়াশোনা করতে দিলেও আমি সেটার উপব্যবহার করলাম। মানেটা বুঝলেন না তো? শুনুন তাহলে। কলেজে বকাটে ছেলে থাকার মধ্যে জুবাইর, মিস্টার শামীম, তানভীর, আশরাফ আর আমি তাদের মধ্যে একটু বেশি বখাটে বলা যেতে পারে। আমি অবশ্য বখাটে ছিলাম না, তবে কলেজ লাইফে পা রাখতেই হয়ে গেলাম। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ। তেমনি আমার বেলাতেও সর্বনাশই হয়েছে। কলেজে প্রথম দিন, কাউকে তেমন চিনি না, তাই একাই এসে বেঞ্চে বসে আছি। কিছুক্ষণ পর ক্লাসরুমে যেতেই একটা ছেলে ধাক্কা মেরে বলতে লাগলো, কি রে শালা, চোখ কি বাসায় রেখে আসিস নাকি? দেখুন ভাই, ঝামেলা আমি পছন্দ করি না, সুতরাং আমার সাথে বাজাতে আইসেন না। ঝামেলা করলে তুই কি করবি রে? মারবি? মার, আমাকে মেরে দেখা। এই বলে আমাকে ধাক্কাতে লাগলো। ব্যাস, নিমিষে রাগ উঠে গেল। তারপর ধামধুম কয়েকটা দিতেই তার নাক ফেটে গেল। তো সে আমার সাথে একা না পেরে তার বড় ভাইদেরকে ডাকতে গেল। এইদিকে আমি আমার মতো ক্লাসরুমে এসে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর ক্লাসরুমে একটা ছেলে এসে বলতে লাগলো, রনিকে আমি। আসো, তোমাকে বড় দেখতে চাইছে। একটু ভয় পেলাম, তারপর বুকে সাহস নিয়ে তার সাথে সেই বড়র কাছে গেলাম। ওখানে যেতে নেহাল ভাইয়াকে দেখতে পেলাম, আমার বড় ভাইয়ার বন্ধু নেহাল। তো সেখানে গিয়ে দাঁড়াতে নেহাল ভাইয়া বলল, কি রে রনি, তুই এখানে? ভাইয়া আপনি তো আমাকে ডেকে আনলেন। ওপাশ থেকে সেই ছেলেটি বলে উঠল, যাকে নাক ফাটিয়ে দিয়েছিলাম সে বলল, এ আমাকে নাক ফাটিয়ে দিয়েছে, এখন তার প্রতিশোধ নেবার পালা। এই বলে হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে আসতে লাগলো। ব্যাস, নেহাল ভাইয়া তাকে থামিয়ে বলল, আরে দাঁড়া, ও আমার ফ্রেন্ডের ছোট ভাই,
মানে আমারও ছোট ভাই, সুতরাং যা হয়েছে সব ভুলে গিয়ে ফ্রেন্ডশিপ কর যা। যা বলছি। নেহাল ভাইয়া রেগে বলাতে সেই এসে আমার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। ব্যাস নিমেষেই মামলা ডিসমিস হয়ে গেল। তারপর নেহাল ভাইয়া বলতে লাগলো, আজ থেকে তোরা বন্ধু, আর কোনোদিন যেন ঝামেলা পাকানোর চেষ্টা করবি না, কেমন? সবসময় বন্ধু হিসেবে চলবি। নেহাল ভাইয়া এই বলে চলে গেল। তারপর আমি আগ বাড়িয়ে বলতে লাগলাম, সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা চল, কোনো ব্যাপার না। তারপর লিজান এক এক করে জুবাইর, আশরাফ, মিস্টার শামীম তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ব্যাস পেয়ে গেলাম বখাটে বন্ধু। তাদের সাথে চলাফেরা করতে করতে আমিও তাদের মতো হয়ে গেলাম। একদিন সবাই কলেজে আড্ডা দিচ্ছিলাম, এমন সময় শামীম বন্ধু বলে উঠল, বন্ধু, তোরা আমাকে হেল্প করতে পারবি? তোর কি হেল্প লাগবে আমাকে বল। বন্ধু, আমার গার্লফ্রেন্ডের সাথে রুম ডেট করব, কিন্তু সাহস পাচ্ছি না রে। কিন্তু তোরা যদি একটু ব্যবস্থা করে দিতিস তাহলে খুব ভালো হতো রে। আরে চিন্তা করিস না, আমি ব্যবস্থা করে দিব। দোস্ত, বাঁচালি আমাকে। ব্যাস শামীম মাঝে মধ্যে তার গার্লফ্রেন্ড নিয়ে আসতো আর আমি তার রুম ম্যানেজ করে দিতাম। হঠাৎ আমারও শামীমের মতো গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করতে মন চাইলো। তো সঙ্গে সঙ্গে মিমির কথা মনে পড়লো। আর মিমির সঙ্গে আমার 10ম শ্রেণী থেকে প্রথম প্রেম খুব চলছে, যার দারুণ সুযোগটাও পেয়ে গেলাম। মেয়েটা খুব রূপবতী আর পাগলের মতোই ভালোবাসে আমাকে। এছাড়া আমাদের কলেজে পড়তো সেম ইয়ার, সুযোগটাও অনেক। তো একদিন মিমিকে বললাম, মিমি চলো না আমরা রুম ডেট করি। মিমি হঠাৎ আমার কাছ থেকে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারিনি। এতটা অবাক হয়েছিল। তো সেদিন আর আমার সাথে কোনো কথা না বলেই চলে যায়। সেদিন আমিও তার এমন রিয়াকশন দেখে একটু ঘাবড়ে যাই। আর এইদিকে আমার বখাটে বন্ধুদের কাছ থেকে যত শুনি তত আরও ব্যাপারটা ইজি মনে হতে লাগলো। আর দিন দিন মিমিকে কাছে পাবার আশাটা বেড়েই চলেছিল। তো একদিন আমার বখাটে বন্ধুদের কাছে ব্যাপারটা বললাম। তারা আমাকে প্ল্যানও বের করে দিল এবং আমিও তার সেই প্ল্যান অনুযায়ী মিমিকে নির্জন জায়গায় ভুলভাল বুঝিয়ে নিয়ে যাই। আর আমার সেই সব বখাটে বন্ধুরা একটা রুমও ব্যবস্থা করে রেখেছিল। তো মিমিকে সেই রুমে নিয়ে গেলাম। মিমি রুমে ঢুকতেই বুঝে গিয়েছিল কেন তাকে এখানে আনা হয়েছে। তো মিমি বলে উঠল, আমার এখানে ভালো লাগছে না, আমি বাসায় যাব, বাসায় নিয়ে যাও প্লিজ। সরি মিমি, তা আজ হচ্ছে না। সরি মানে? তারপর মিমিকে জোরপূর্বকভাবে ধর্ষণ করি। সেদিন মিমি অনেক বাধা দিলেও আমাকে দমাতে পারিনি। কেন জানি এক নেশায় পড়ে গিয়েছিলাম। এক সপ্তাহে কিছু ঘটেনি। আমিও ভেবেছিলাম মিমি হয়তো তার কোনো প্রতিবাদ করবে না, কিন্তু আজ সকালেই হুট করে পুলিশ অফিসার এসে পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। এতে মা আর আপু পুলিশ অফিসারের কাছে জিজ্ঞেস করতেই পুলিশ অফিসার রেপ মামলার পুরো ঘটনাটা বলল। আর উপরে যা হলো তা তো আপনারা দেখতেই পারলেন। এই ছিল মা তার ছেলেকে পুলিশের কাছে তুলে দিবার কারণ। এখন থানায় বসে প্রহর গুনছি, কেউ হয়তো আমাকে ছাড়াতে চলে আসবে। এইভাবে একটা দিন কেটে গেল, কেউ দেখতে পর্যন্ত আসলো না। পরের দিন কোর্টে চালান করে দিল এবং কোর্টে সকল প্রমাণ থাকায় রিমান্ড ডাকলো 3 দিনের। আর এইদিকে আমি ভেবেছিলাম আমার রিমান্ডে কিছুই করতে পারবে না, তার আগে ভাইয়া কিংবা মা এসে তার একটা ব্যবস্থা করে ফেলবে। কিন্তু আমার ভাবনায় সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মা কিংবা ভাইয়া তারা তো কেউ আসলোই না। আর এইদিকে রিমান্ডের মার খাওয়ার কথা শুনে একদম চুপসে গেলাম। এইভাবে 2টা দিন চলে গেল। আর একটা অফিসার বলে গেল আজ নাকি আমাকে রিমান্ডের মার খেতে হবে। অফিসার কথা শুনে অনেকটাই ঘাবড়ে যায়। তার মানে মা আর ভাইয়া কোনো ব্যবস্থাই করেনি। এখন যা বুঝতে পারলাম তারাও হয়তো আমার শাস্তি কামনাই করে, নয়তো কোনো না কোনোভাবে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যেত। চোখের জলটা মুছে সামনে তাকাতে যে অফিসার আমাকে ধরেছিল সেই অফিসার এসে বলতে লাগলো, কিরে, দেখলি তো খারাপ মানুষের পিছনে তার পরিবারও থাকে না, সেটা বুঝলি তো? নিশ্চুপ। তোর অবস্থা দেখে অবশ্য খারাপ লাগছে, কিন্তু কি করব বল, তোকে যে শাস্তি পেতে হবে। তাছাড়া তুই যেই মেয়ের সাথে অন্যায় করেছিস সেই মেয়েটা আমারও হতে পারতো। তাহলে একবার ভেবে দেখ, আমি কি তোকে ছেড়ে কথা বলতাম? কখনোই না। সুতরাং যার যারটা তার। অনেক বুঝিয়েছি, এখন চল রিমান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নে। পুলিশ অফিসার কথা শুনে মনকে সান্ত্বনা দিলাম। পাপের শাস্তি আমাকে পেতেই হবে। মিমি তো আমাকে অনেক ভালোবাসতো আর তার বিনিময়ে তাকে অনেকটাই ঠকালাম। এখন তার শাস্তি যে আমাকে ভোগ করতেই হবে। ব্যাস তারপর পুলিশ অফিসার আমাকে রিমান্ডের মার খাওয়াতে সেই রুমে নিয়ে গেল যেখানে মানুষকে টর্চার করে তার পাপের শাস্তি দেয়। সেখানে গিয়েই অনেক ভয় পেয়েও অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হলো 3 দিন। আর 3টা দিন আমার কাছে 3টা বছর বলে মনে হতে লাগলো। এইভাবে দেখতে দেখতে চলে গেল 1টা মাস। এখনো পর্যন্ত বাড়ি থেকে কেউ দেখতে আসেনি। আমিও ভেবে নিয়েছিলাম বাড়ি থেকে মনে হয়
কেউ আর দেখতে আসবে না ভরসায় শেষ হয়ে গেছিল আমার। একদিন ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে ভাইয়া আমাকে দেখতে চলে আসলো। ব্যাস, আমার এখানে এসেই ভাইয়া বলতে লাগলো, ছি ছি ছি, তোর মুখটাও দেখতে আমার ঘৃণা লাগছে। আমার ছোট ভাই হয়ে কিভাবে এই জঘন্য কাজটা করতে পারলি? ভাইয়া একরাশ ঘৃণা নিয়ে বলল, ভাইয়া তুমি আমার অবস্থা না দেখে এসব কথা বলছো? এই দেখো, রিমান্ডের মার খেয়ে খেয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কান্না করে আমার হাত পা ভাইয়াকে দেখালাম। অন্যায় যেহেতু করেছিস তখন তার শাস্তি তো পেতেই হবে। ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। তোকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল সব তো শেষ করে দিয়েছিস। এখন বাড়িতে নিয়ে যাবো বলছিস, প্রশ্নই আসে না। তোর শাস্তির এখনো কিছুই হয়নি। ভাইয়া এখানে একটা দিন যাচ্ছে আমার কাছে বছর বলে মনে হচ্ছে। এখন কিছুই করার নেই। তুই শুধু আমাকে ঠকাস নাই, ঠকিয়েছিস পুরো পরিবার আর নিজেকেও। এসব বলে আমাকে আরো কষ্ট দিতে চলে আসছো? তুই একবার ভাব, যে মেয়েটার সাথে এত বড় অন্যায় করেছিস তাদের অবস্থাটা কেমন চলছে এখন। খুব খারাপ লাগছে যে তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে। ভাইয়া, মা আর আপু আমাকে দেখতে আসলো না। তোকে এখন আর আপনজন বলে মনে করে না তারা। অবশ্য তোর নিজের কৃতকর্মের জন্য এসব হয়েছে। ভাইয়ার কাছ থেকে কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। এখন কান্না করে কি হবে বল? তাছাড়া একটু আগে। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আজ তাহলে আসি রে। তাহলে তুমিও তাদের মতো আমাকে থানায় রাখবে, ছাড়ানোর ব্যবস্থা করবে না? হ্যাঁ, অবশ্যই করব। আর কতদিন পর? কথাবার্তা চলছে, এক সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাব। আজ ভাইয়ার কথা শুনেও অনেকটা পর বলে মনে হচ্ছে। এই ভাইয়ার কাছে যখন যা চাইতাম তাই দিত। আজ প্রায় 1 মাস ধরে থানায় পড়ে আছি। এতদিন পরে এসেও আমাকে বলছে কদিন পরে ছাড়িয়ে নিয়ে যাবে। পুলিশ অফিসার ঠিকই বলছিল, খারাপ মানুষের পিছনে কখনো তার পরিবার থাকে না। আজ তার প্রমাণ হাড়ে হাড়ে টের পাচ্ছি। এইভাবে প্রায় থানায় 3 মাস কেটে গেল। ভাইয়া মাঝে মধ্যে আসে আর বলে, সামনের সপ্তাহে তোকে ছাড়িয়ে নিয়ে যাব শিওর। কিন্তু কথা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তার হয়ে ওঠে না। কিন্তু আজ সকালে ভাইয়া এসে আমাকে বলে গেছে যে আজই থানা থেকে ছাড়া পাবো। কিন্তু ভাইয়ার কথাতে আর বিশ্বাস হয় না, আর সেই এক কথা 3 মাস ধরে শুনে আসছি। হঠাৎ ভাইয়া এসে বলতে লাগলো, ছোট, রেডি হয়ে নে, তো জামিন হয়ে গেছে। ভাইয়ার কথা শুনে বিশ্বাস হলো না দেখে বললাম, ভাইয়া কত আর আমাকে মিথ্যা আশ্বাস দিবে? আরে মিথ্যা না, এবার সত্যি সত্যিই তোর জামিন করে ফেলছি। ভাইয়া এই কথা বলতে সেই পুলিশ অফিসার চলে আসলো আর এসেই ভাইয়ার উদ্দেশ্যে বলতে লাগলো, মিস্টার রফিক, মানতেই হবে আপনাদের পরিবারের কথা। আজ দীর্ঘ 3 মাস পর জামিন করিয়ে নিলেন। আপনারা চাইলে অনেক দিন আগেই জামিন করিয়ে নিতে পারতেন, কিন্তু তা না করে প্রমাণ করে দিলেন যে অন্যায় করলে তার শাস্তি এভাবেই পেতে হয়। পুলিশ অফিসার এই বলে লকারের তলা খুলে দিল। পুলিশ অফিসার কথা শুনে অনেকটাই অবাক হলাম। তার মানে বাড়ি থেকে আমাকে ছাড়ানোর চেষ্টাই করতো না তারা। এই ভেবে মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। তারপর ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া মাথা নিচু করে বলল, সরি, আসলে বাড়ি থেকেই মানা করে দিয়েছিল, নয়তো আগেই জামিন করে নিতাম। সমস্যা নেই, সব আমার পাপের ফল, তো আমাকে ভোগ করতেই হতো। এখন বাড়িতে নিয়ে যাবা নাকি অন্য কোথাও চলে যাব? আচ্ছা ঠিক আছে, বাড়িতেই চল। তারপর ভাইয়ার কথা মতো বাড়িতে যাওয়ার জন্য বের হলাম। মনের মধ্যে অজানা এক খুশির বন্যা বইছে। কতদিন পর বাড়িতে যাব, এইভাবে মনে এক প্রশান্তির খেলা খেলছে। এখন বাড়িতে গেলে হয়তো মা আপু সব রাগ বলে আমাকে ক্ষমা করে দিবে হয়তো। আপুর সাথে কতদিন হয় কোনো ঝগড়া করি না। আগে তো কোনো না কোনো বিষয় নিয়ে রোজই ঝগড়া বাজত। খুব ভালোই দিনকাল চলছিল তখন। এখন হয়তো আমার সাথে আগের মতো আগ বাড়িয়ে কোনো ঝগড়া করবে না। ব্যাস, এইসব ভাবতেই ভাইয়া বলে উঠল, চল, বাসায় এসে পড়েছি আমরা। হ্যাঁ চলো। বাসায় প্রবেশ করতে কেমন জানি অচেনা বলে মনে তো লাগলো। কিছুক্ষণ পুরো বাড়ি ঘুরে দেখতে ভাইয়া বলল, কিরে, কি রেখিস? দেখছি বাসাটা কেমন পাল্টে গেছে। বাসায় নতুন রং লাগিয়েছি তো, এজন্য এমন লাগছে। ও আচ্ছা, মা আপু ভাবি তারা কই? তাদের দেখছি না যে। জাবেদ চাচার মেয়ের বিয়ের দাওয়াত খেতে গিয়েছে, হয়তো এখনই চলে আসবে। ভাইয়া এই বলে তার রুমে চলে গেল। আর আমি বাসার বাইরে দাঁড়িয়ে থেকে মা আর আপুকে দেখার জন্য অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পর লক্ষ্য করলাম মা আপু ভাবি তারা একসাথে আসছে। তাদের দেখে খুশি মনে সামনে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? হঠাৎ আপু আমাকে এমন একটা কথা শোনাবে কল্পনাও করতে পারিনি। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম মা আপু ভাবি আসছে। তাদের দেখে খুশি মনে সামনে গিয়ে বললাম, কেমন আছো তোমরা? দেখছো মা, একটা জেল ফেরত আসামি এসে আমাদেরকে বলছে কেমন আছি। আমার কথা শুনে আপু এমন একটা উত্তর দিবে কল্পনাও করতে পারিনি। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, মা দেখেছো তোমার সামনে আপু আমাকে কি বলছে? আমি মাকে উদ্দেশ্য করে বললাম, তানজিলা তো ভুল কিছু বলে নাই।
যেটা সত্যি সেটাই বলেছে। তোমরা কি সত্যি আমার আপনজন নাকি অন্য কেউ? আজ 3 মাস পর বাড়িতে ফিরলাম। কই একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না করে উল্টো আরো বকছো। একটা জেল ফেরত আসামির সাথে কি বা জিজ্ঞেস করার আছে? তাছাড়া আমরা ভেবে নিয়েছি যে রনি নামের ছেলেটা আমাদের কাছে মৃত, সুতরাং এখন আমাদের সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেটা অন্য কেউ। বাহ আপু, কি চমৎকার একটা কথা বললি। ভেবেছিলাম জেল থেকে বের হলে আমাকে তোরা ক্ষমা করে দিবি, কিন্তু তা না করে উল্টো আমাকে মৃত বানিয়ে ফেললি। মা চলো তো, নাটক আর ভালো লাগছে না। আপু এই বলে মাকে নিয়ে গেল। চোখের জল মুছে সামনে তাকাতেই লক্ষ্য করলাম ভাবি এতক্ষণ চুপ থেকে আমাদের বলা কথাগুলো শুনছিল। তো ভাবির কাছে গিয়ে বললাম, ভাবি আপনিও কি তাদের মতোই হয়েছেন? কথা বলবেন না আমার সাথে? তোমার ভাইয়া মনে হয় আমাকে খুঁজে যেতে হবে। এই বলে ভাবিও পাশ কেটে চলে গেল। ব্যাস, যা বুঝার বুঝে গেলাম। তারা হয়তো আমাকে এখনো ক্ষমা করতে পারিনি, এর জন্য সবাই এমন অবহেলার চোখে দেখছে। তারপর সব কিছু ভুলে আমার রুমে চলে গেলাম। রুমে প্রবেশ করতেই অবাক হয়ে গেলাম, পুরো রুমে ধুলোবালি দিয়ে ভরে গেছে। মনে হয়তো কেউ রুমে পরিষ্কার পর্যন্ত করে নাই। যেখানে আমাকে অবহেলা করছে সেখানে আমার রুম, প্রশ্নই আসে না। কি আর করার, রুমটা একাই পরিষ্কার করে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই কেমন জানি ক্ষুধা অনুভব করতে লাগলাম। সকাল থেকে আসলে কিছু খাওয়া হয়নি। ঘড়িতে লক্ষ্য করলাম 2টা বাজতে 15 মিনিট বাকি, কিন্তু একটা বিষয় মাথায় ঢুকছে না। বাসায় প্রায় 4 ঘন্টা ধরে আসছি, কিন্তু এর মধ্যে খাবার খাওয়ার কেউ খোঁজটা পর্যন্ত করলো না। আগে তো না খেলে বলে বলে কানটা ঝালাপালা করে দিত, কিন্তু আজ ব্যতিক্রম হচ্ছে কেন? ব্যাস, তারপর ড্রয়িং রুমে আসতে লক্ষ্য করলাম সবাই খেতে বসছে। অনেকটাই অবাক হলাম। তারপর ভনিতা না করে সরাসরি খাবারের টেবিলে গিয়ে চেয়ার টেনে বসতেই আপু খাবারে পানি ঢেলে দিয়ে উঠতে যাবে, এমন সময় বললাম, আপু খাবারে হঠাৎ পানি ঢেলে দিলি যে? এক টেবিলে নর্দমার কিটের সাথে কিভাবে খাবো এই ভেবে নিজে না খেয়ে তার খাবারের সুযোগ করে দিচ্ছি। আপু নর্দমার কিটটা কি আমাকেই বললি? তো কাকে বলবো? তোর নিজের কৃতকর্মের জন্য নর্দমার কিট ডাকাই উচিত। হঠাৎ ভাইয়া বলে উঠল, তানজিলা, এসব কি শুরু করলি? ছোট খেতে বসেছে, খেতে দে না। ভাইয়া তুমি জানো না এই নর্দমার কিটের জন্য ক্যাম্পাসে আমার সকল বান্ধবীর কাছে কতটা অপমানিত হতে হয় জানো? এর জন্য এখন ক্যাম্পাসেই যাওয়া বাদ দিয়েছি, শুধুমাত্র এই জানোয়ারটার জন্য। আপু রেগে বলল। আপুর কথাগুলো শুনে সেখানে আর বসলাম না, চলে আসলাম আমার রুমে না খেয়ে। আজ খুব খারাপ লাগছে এই ভেবে মা আপু আমাকে এখনো ক্ষমা করতে পারেনি। রুমে এসে যে কতক্ষণ কান্না করলাম সেটা হয়তো বলতে পারবো না, কারণ ছোট থেকে বড় হয়েছি। আমার জানা মতে আমি কখনো কান্না করি নাই, কিন্তু আপুর কথাগুলো শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারাটা দিন কেটে গেল না খাইয়ে। আমি রাগ করে সেখান থেকে চলে আসলাম, আর পরবর্তীতে কেউ আর আমাকে খাবারের জন্য ডাকার প্রয়োজন বোধও করেনি। রাতটা কোনো মতে কাটালাম। সকালে আর খাবারের জন্য একটু অস্থির হয়ে পড়লাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই লক্ষ্য করলাম কালকের মতো আজ সকালেও আমাকে না ডেকেই খেতে বসছে। তো একটু নিশ্চিত হতে টেবিলে গিয়ে বসলাম। যে যার মতো খেয়ে যাচ্ছে, কিন্তু আমার দিকে কারোরই খেয়ালই নেই। তারপর ভনিতা না করে মাকে বললাম, মা খাবারটা বেড়ে দাও তো। বেশ বোঝা আর বাকি রইল না, এখন তারা সবাই মিলে আমাকে অবহেলা করছে। তারপর কোনো কিছু না বলে টেবিল থেকে উঠে পড়লাম আর বাহিরে বেরিয়ে এসে পড়লাম। অনেক দিন কলেজে ওইদিকে যাওয়া হয় না। চলে গেলাম সেখানে, গিয়ে লক্ষ্য করলাম শামীম, আশরাফ, লিজান তারা 3 জন একসাথে কলেজ মাঠে বসে আড্ডা দিচ্ছে। সেখানে গিয়ে দাঁড়াতে তারা বলে উঠল, রনি কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। এতগুলো দিন জেলে কষ্টের মাঝে কাটালাম, একবারও তো দেখতে গেলি না। তাছাড়া আমার নিজের আপন জনেরাই আমাকে দেখতে যায়নি, আর তোরা তো শুধুমাত্র নামে বন্ধু, প্রকৃত বন্ধু না। হ্যাঁ রে, কেউ না, শুধু ভাইয়া সারা। সত্যি তোকে দেখতে যায়নি? হ্যাঁ সত্যি দেখতে যায়নি। তাহলে তোর পরিবারের ঘটনা কি বলতো? থানা থেকে আসার পর যা ঘটনা ঘটেছে সেটাই তাদের বললাম। ওই চল। কোথায় যাবি? কোথায় যাব মানে? রনি না খেয়ে আছে, আর একটা ব্যবস্থা করতে হবে না? রেস্টুরেন্টে যাব, চল। তারপর আমি না যেতে চাইলেও তারা আমাকে জোর করে
রেস্টুরেন্টে নিয়ে যায়। খাবার খেয়ে আবার আড্ডা দিতে চলে আসলাম। হঠাৎ শামীম বলে উঠল, দোস্ত, তোদের উদ্দেশ্যে আমার একটা কথা ছিল। বল, শুনছি। এতদিন তো অনেক বখাটেগিরি করলাম, এবার ভাবছি ভালো হয়ে যাব। যদি ও অনেক বাজে কাজেই লিপ্ত ছিলাম, কিন্তু এখন থেকে সব ছেড়ে দেবো ভাবছি। হ্যাঁ বন্ধু, আমিও চাই তোরা ভালো হয়ে যা, বখাটেগিরি ছেড়ে দে। আমি তো যতদিন বেঁচে আছি ততদিন ভালোই হয়ে চলবো ভাবছি। তারপর বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। সন্ধ্যা 6টার আগে তো অনেক রাত করে ফিরতাম। এখন তো বন্ধুদের সাথে প্রতিজ্ঞা করে আসছি ভালো হয়ে যাব, তার সঙ্গে আমার যেসব বন্ধুরা ভালো হয়ে যাবে ভাবতে একটু ভালো লাগছে। তো বাসায় প্রবেশ করতে ভাইয়া বলে উঠলো, কই ছিলি সারাদিন? একটু বন্ধুদের সাথে আড্ডা দিতেই দেরি হয়ে গেল আর কি। এখন থেকে সেসব বন্ধুদের কাছ থেকে দূরে থাকবি। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মিমি এবারের বউ হবে। তাদের পরিবারের সাথে আমার সম্পূর্ণ কথা হয়েছে। এখন এই পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নে। ভাইয়া একটা নতুন পাঞ্জাবি হাতে দিয়ে ভাইয়ার কথাতে আর দ্বিমত পোষণ করলাম না। তারপর ভাইয়া আমাকে নিয়ে মিমিদের বাসায় নিয়ে গেল। ব্যাস, বিয়েটা গোপনেই হয়ে গেল। বিয়ে ছোট কিংবা বড়, সব বিয়েতে প্রায় আনন্দ উল্লাস থাকে, কিন্তু এই বিয়েতে তেমন কিছুই নেই। সবার মুখই কালো হয়ে আছে আর আমার দিকে ঘৃণার নজরে তাকাচ্ছে। বিয়ের সকল ঝামেলা মিটিয়ে মিমিকে নিয়ে বাড়িতে আসার পর সবাই মিমিকে পেয়ে খুশি হয়েছে অবশ্য। তাদের এই খুশি দেখে মনের মধ্যে এক অজানা খুশির বন্যা বইছে। হয়তো সব ভুলে মিমিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো এই ভেবে। তো সকল কিছুর অবসান ঘটিয়ে বাসর ঘরে গেলাম। রুমটা ফুলে সাজানো দেখে একটু ভালো লাগছে। রুমে মিমি আমার প্রবেশ দেখে বলল, আমি আপনার কি এমন ক্ষতি করেছিলাম যে আমাকে এই প্রতিদানটা দিলেন? মিমি হঠাৎ আমাকে দেখে কান্না জুড়ে দিবে সেটা কল্পনাও করতে পারিনি। তারপর পরিস্থিতির মোকাবেলা করার জন্য বললাম, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাবো সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। তারপরে বলছি, আমি আমার কৃতকর্মের জন্য খুবই লজ্জিত আর অনুতপ্ত। প্লিজ মিমি, আমাকে ক্ষমা করে দাও। বাহ, কি চমৎকার একটা কথা বললেন। আমার জীবনটা ধ্বংস করে এখন বলছেন খুবই লজ্জিত আর অনুতপ্ত। এইসব কথা একটা ধর্ষণকারীর মুখে মানায় না। তারপর কোনো কিছু না ভেবে মিমির পা জড়িয়ে কান্না করে বলতে লাগলাম, মিমি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। তোমার ভালোবাসাটাকে ঠকিয়ে নিজের কৃতকর্মের জন্য রিমান্ডে 3 দিন অসহ্যকর মানসিক টর্চার সহ্য করতে হয়েছে আমাকে। তোমার সাথে অন্যায় করে আমাকে অনেক কষ্টের মাঝে চলতেই হয়েছে। মিমি প্লিজ আমাকে ক্ষমা করে চলো না, নতুন করে জীবন শুরু করি। এসব নাটক আমার সাথে একদম করবেন না। আর হ্যাঁ, আমার পাটা ছাড়ুন, অসহ্য লাগছে আমার। তারপর চোখের পানিটা মুছে মিমিকে বললাম, মিমি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে যে অনুতপ্তই তিলে তিলে শেষ হয়ে যাব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কেবল তো শুরু, আপনার এখনো অনেক শাস্তি বাকি আছে। আর হ্যাঁ, একটা কথা বলাই হয়নি। কি কথা? বিয়েটা কেন হয়েছে জানেন? না, কেন? কারণ আমি 2 মাসের অন্তঃসত্ত্বা, আর এমন মেয়েকে নিশ্চয়ই কেউ বিয়ে করতে চাইবে না। এই জন্য ভাইয়া সব জেনে এই বিয়েটা আপনার সাথেই করিয়ে দেয়। আমি সবকিছু মেনে নিব, তারপরও আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, কথা দিচ্ছি সবকিছু ছেড়ে একদম ভালো হয়ে যাব। সেদিনের কথা জীবনেও ভুলবো না। নিজেকে কি মনে করেছেন আপনি? অন্যায় করে পার পেয়ে যাবেন? কখনো না। আপনাকে তার চরম শাস্তি পেতে হবে। যেমনটা আমি রোজ রাতে কান্না করে বালিশ ভিজিয়েছি, আপনাকেও তেমন অবস্থায় ফেলবো। আর কি বললেন? সবকিছু ভুলে আপনাকে ক্ষমা করে মেনে নেব? ভুল ভাবছেন, তার কখনো সম্ভব না। তুমি না আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন কি আমাকে ভালোবাসো না? আগে ভালোবাসতাম, তখন তো আর জানতাম না যে এই ভালো চেহারার পেছনে এই শয়তানের মুখোশ লেগে আছে। জানি না এই অন্যায় করার জন্য কতদিন আমাকে অনুতপ্তের আগুনে পুড়তে হবে, কিন্তু আমাকে একটা সুযোগ দাও নিজেকে ভালো করে তোমার সামনে উপস্থিত করার জন্য। সুযোগ দিলেই কি আমার সেই সব আগের দিনগুলো আগের মতো করে দিতে পারবেন আপনি? কি হলো, চুপ হয়ে গেলেন কেন? আমি জানি আপনাকে শতবার বললেও আমার সেসব আগের হাসি খুশির দিনগুলো আর ফিরিয়ে দিতে পারবেন না। সুতরাং নতুন করে কোনো সুযোগ চেয়েও লাভ নেই। ভালো প্রেমিক হতে পারিনি ঠিকই, কিন্তু ভালো স্বামী হয়ে দেখাবো, কথা দিচ্ছি। সরি, বাট আপনাকে স্বামী বলে মেনে নিচ্ছি না। আর হ্যাঁ, আপনার যদি সেদিনের মতো মনের মধ্যে চাহিদা পোষণ হয় তাহলে আমাকে বলবেন। প্লিজ সেদিনের মতো আবার পশুর মতো আচরণ করবেন না। হঠাৎ মিমির এমন কথায় যেন বাকরুদ্ধ হয়ে মিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার এমন অবস্থা দেখে মিমি বলল, ভুল তো কিছু বলিনি। আপনাদের মতো জানোয়ার এছাড়া আর কি বা করতে পারে? একটা অসহায় মেয়েকে ধর্ষণ করা ছাড়া। মিমি, এসব বলে আমার অনুতপ্তের আগুনটা জ্বালিয়ে দিও না প্লিজ। শুনতে বুঝি খুব খারাপ লাগছে? অন্যটা করার আগে মনে ছিল না?
ব্যাস, আর সহ্য করতে পারলাম না, বাহিরে চলে আসলাম। কারণ সেখানে থাকলে মিমির বলা প্রত্যেকটা কথা আমার বুকে এসে আঘাত করছে। তারপর ভাবতে লাগলাম, হ্যাঁ আসলেই আমি একটা ধর্ষণকারী। মিমির মতো ভালো একটা মেয়ের লাইফটা এইভাবে শেষ করে দিতে পারলাম। এই কথা ভাবতেই নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। দেয়ালের সাথে কয়েকটা আঘাত করতেই হাতে রক্ত ঝরতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি আমার নিজের হাতকে শাস্তি দিয়ে কিছুক্ষণ পর রুমে। এই অবস্থা যেতেই মিমি আমাকে দেখেই বলল, অযথা এইসব নাটক না করলেও পারতেন। হাতে রক্ত ঝরালেই যে আপনাকে আমি আপন করে নিব সেটা আপনার ভুল ধারণা। নিজের কৃতকর্মের শাস্তি দিচ্ছি জানি, তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। তারপরে বলবো আমি তোমার আশায় চেয়ে রইব। যেদিন তুমি এসে বলবে সকল কিছুর জন্য আমাকে ক্ষমা করে আমাকে স্বামী বলে মেনে নিয়েছো, সেদিনটা পর্যন্ত অপেক্ষায় থাকবো। সেদিন আর কখনোই আসবে না। আমার দেহে যতক্ষণ আত্মা থাকবে ততদিন আমি আপনাকে ঘৃণা করে যাব। যেদিন তোমার কাছে হেরে যাব সেই দিন অজানা এক দেশে চলে যাব, সেখানে আর কেউ ফিরে আসে না। ঘুমাবো এখন, আপনি প্লিজ চুপ করেন তো, ভালো লাগছে না। এই বলে মিমি ঘুমিয়ে পড়লো। আজ মিমির দিকে তাকাতে পারছি না, শুধু তার সাথে অন্যায় করে কথাটা বারবার মনে পড়ছে। জানি না মিমি আমাকে আদৌ ক্ষমা করবে কিনা, কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস সে আমাকে ক্ষমা করে স্বামী বলে মেনে নিবে। তারপর সোফায় ঘুমাতে চলে গেলাম। কিছুক্ষণ পর এমনিতেই চোখটা লেগে আসলো। ব্যাস, ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমি জোরে জোরে কান্না করছে। তার এই অবস্থা দেখে মিমিকে বললাম, কি হলো, কান্না করছো কেন? চুপ, এখন ভালো মানুষগিরি দেখাতে হবে না আর। রাতে আমাকে মারার হুকুম দিয়েছিস, সেই কথা ভুলে গেলি? এই বলে মিমি আরো জোরে জোরে কান্না করতে লাগলো। ব্যাস, মিমির কান্না শুনে বাড়ির সবাই রুমে আসলো। আর প্রথমে ভাইয়া মিমিকে জিজ্ঞেস করলো, মিমি, রনি কি তোমাকে কিছু বলেছে? ভাইয়া শুধু বলে নাই, সাথে আমাকে শেষ করার কথা বলেছে। যদি আমি এই বাড়ি না ছাড়ি তাহলে আমাকে নাকি মেরে ফেলবে, এই ভয়ও রাতে আমাকে দেখিয়েছে। এই বলে মিমি কান্নায় ভেঙে পড়লো। হঠাৎ মিমির এমন কথায় ভাইয়া প্রচন্ড রেগে বলল, কিরে, মিমি যা বললো তা সত্যি তো? এই বলে প্রচন্ড রেগে ভাইয়া আমার দিকে আসতে লাগলো। ভাইয়া, মিমি এসব মিথ্যা কথা বলছে। মিমি, তুমি শুধু শুধু এই কথা বলতেই ভাইয়া সজোরে 2 থাপ্পড় গালে বসিয়ে দিল। আমি তো অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে আছি আর ভাবছি মিমি তাহলে আমাকে সাত সকালে মিথ্যা কথা বলে ভাইয়ার কাছে মার খাওয়ালো। মাথা নিচু করে এসব ভাবতেই ভাইয়া বলে উঠলো, আজ থেকে আমার ভাই না, সব সময় তোর ভালো চেয়েছি, কিন্তু তুই যে এতটা বাজে হবি তা আমার জানা ছিল না। এর মধ্যে আপু বলে উঠলো, দেখলে তো ভাইয়া, আজ মিমিকে মারার হুমকি দিয়েছে। কাল যদি সত্যি সত্যি মিমিকে মেরে ফেলে, তার কোনো বিশ্বাস নেই। তাছাড়া এই জানোয়ারটার দ্বারা সবকিছুই সম্ভব। ভাইয়া আর আপুর কথাতে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কান্নায় ভেঙে পড়লাম। মিমির মিথ্যা কথাতে আমাকে এতটা অবিশ্বাস করবে তা আমার জানা ছিল না। তারপর মিমি বলে উঠলো, তানজিল আপু প্লিজ, আমাকে প্লিজ এই জানোয়ারটার হাত থেকে বাঁচান। এই রুমে একসাথে থাকলে নিশ্চিত কোনো অঘটন ঘটে ফেলবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। এর মধ্যে মা আর ভাবি আসলো। মা ভাইয়াকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই ভাইয়া সম্পূর্ণ ঘটনা বলল। মা শুনে আমাকে বলতে লাগলো, আর কত এই পরিবারে অশান্তি সৃষ্টি করবি বলতো? কি হলো, জবাব দে না। আর পারছি না। হে আল্লাহ, এক হয়তো আমাকে এই সংসার থেকে উঠে আনাও, নয়তো এই আপদটাকে উঠে আনাও। আল্লাহ কেন তোমাকে উঠাতে যাবে? একটু আগে বললে না আপদটাকে উঠাই নিতে, তাই হবে মা। আমি যতটুকু শুনেছি মা যদি তার সন্তানকে দোয়া করে সেটা নাকি খুব দ্রুত কাজ হয়ে যায়। আজ তুমি যে আমার মা হয়ে যে দোয়াটা আমাকে করলে, আশা করছি একদিন ঠিকই পূরণ হবে। এই বলে বাহিরে চলে আসলাম। বাহিরে নির্জন জায়গায় বসে ভাবতে লাগলাম মিমি সাত সকালে ভাইয়াকে মিথ্যা কথা বলে আমাকে মার খাওয়ালো, হয়তো তার সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। যদি মিমি আমার সাথে এইভাবে প্রতিশোধ নিয়ে ভালো থাকতে পারে সেটাতে তার আর বাধা দিব না। হাজার হোক প্রথম তো দোষ আমারই ছিল, মিমি তো আমাকে কম ভালোবাসেনি। আমি নয় আমার করা ভুলের মাসুল দিয়ে যাব। যেদিন সত্যি মিমি কিংবা আমার পরিবারের কাছে হেরে যাব, সেদিন না হয় না ফেরার দেশে চলে যাব। এসব ভেবে দুপুরে বাড়িতে গেলাম। রুমে প্রবেশ করতেই মিমি বলে উঠলো, বলছিলাম না আপনার শাস্তির এখনো অনেক বাকি। এই কাজটা না করলেও পারতে। এমনিতেই ভাইয়া আপু আমাকে দেখতে পারে না, আর আজ যা ঘটালে। কেবল তো শুরু। কি ভাবছেন আমি আপনাকে এমনি ছেড়ে দিব? অসম্ভব, কখনো না। আমি যতটুকু কেঁদেছি তার থেকে দ্বিগুণ আপনাকে কাঁদতে হবে। মাত্র তো আপনার পরিবার থেকে আলাদা করলাম, পরে না বুঝতে পারবেন কি ঘটে। একটাবার ভালো হওয়ার সুযোগটা দিয়েই দেখো। অসম্ভব, কখনো না। তাহলে কি করতে চাইও? আমার সাথে করা অন্যায়ের সঠিক বিচার করতে চাই। বিচারটাকে আমাকে শেষ করলেই সমাধান হবে? এত সহজে মরলে তো হবে না,
তার আগে আপনার ভুলের মাসুল তো দিতে হবে, তারপর না হয় মরবেন। আমি মরলেও তোমার কিছু যায় আসে না। এতটা ঘৃণা করো আমাকে। তার থেকেও বেশি। আল্লাহর কাছে প্রার্থনা করো যেন খুব শীঘ্রই আমার করা পাপের ফলটা দিয়ে দেয়। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ভাইয়া আমার রুমে আসছে। যেই আমি কথা বলতে যাব আমার কথা থামিয়ে ভাইয়া আগে বলতে লাগলো, আল্লাহর কাছে প্রার্থনা করো যেন খুব শীঘ্রই আমার করা পাপের ফলটা দিয়ে দেয়। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি ভাইয়া আমার রুমে আসছে। যেই আমি কথা বলতে যাব আমার কথা থামিয়ে ভাইয়া আগে বলতে লাগলো, মিমি, জি ভাইয়া। আজ থেকে তুমি তানজিলের সাথে থাকবে। বলা তো যায় না কখন কি ঘটে যায়। তাছাড়া আমি তো বাড়িতে থাকি না, বুঝতেই তো পারছো কি বলতে যাচ্ছি। ভাইয়া তুমি কি অঘটন ঘটে যেতে পারে বললে? সব অঘটনের মূল তো তুই, আর এখন কিছুই বুঝিস না তাই না? আমি কেন অঘটন ঘটাতে যাব? অত কথা আমি বলতে পারবো না, অফিসে যেতে হবে। এই বলে ভাইয়া অফিসে চলে গেল। ব্যাস, মিমির প্রতি রাগ উঠে গেল। তখন তাকে রাগী দৃষ্টিতে জিজ্ঞেস করলাম, তুমি আমার পরিবারকে কি বুঝিয়েছ? যেটা বলে কাজ হয়ে যাবে সেটাই বলছি। পরিবারে অশান্তি সৃষ্টি করে কি মজা পাচ্ছ? আপনার জন্য যেমনটা আমার পরিবার অশান্তিতে ভুগছে, তেমনি আমি এই পরিবারে অশান্তিতে পরিণত করে আপনাকে বোঝাবো একটা হ্যাপি ফ্যামিলিতে অশান্তির কালো ছায়া পড়লে কেমন লাগে। ভেবেছিলাম নিজেকে শেষ করে ফেলবো, কিন্তু যখন জানলাম আমার সাথে আরেকটা জীবন গড়ে উঠছে, তখন আমার নেয়া সিদ্ধান্তটা পাল্টে ফেললাম। আমি সাধারণ একটা পশুর জন্য তো আর দুইটা জীবন নষ্ট করতে পারি না। যা হবার তা তো হয়েই গেছে। সেটা নিয়ে পড়ে থাকলে সমস্যার সমাধান মিলবে না, বরং আরও ঝামেলা সৃষ্টি হবে। আমিও তো চাই সেই অশান্তি সৃষ্টি করতেই। এইভাবেই কিছুদিন কেটে গেল। প্রতিটা দিন কোনো না কোনো বিষয় নিয়ে মিমি আমার সাথে ঝগড়া বাঁধত। যদিও মিমিকে কিছু বলতাম না, সেই আগ বাড়িয়ে আমার সাথে ঝগড়া সৃষ্টি করত। আমাদের রোজ রোজ এই ঝগড়াতে আমার পরিবার একদম অতিষ্ঠ হয়েছিল, আর সম্পূর্ণ দোষ আসে আমার উপর। আমি নাকি এসবের মূল। তো একদিন রাতে ফেসবুকিং করছিলাম, হঠাৎ মিমি রুমে আসলো আর বলতে লাগলো, আজ থেকে আমি আর কোনো ঝগড়া বাঁধাবো না। হঠাৎ মিমির এমন কথায় এতটা খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না, কারণ আমিও মিমিকে ভালোবেসে ফেলছিলাম আর তাকে নিয়ে আমার হাজারো স্বপ্ন বুনতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হবার নয়। তো চলুন এবার গল্পে আসি। হঠাৎ সিদ্ধান্ত চেঞ্জ করলে যে? ভাবলাম আর কতদিন তোমাকে কষ্ট দিব, তাছাড়া তুমি তো এখন আমার স্বামী, তোমাকে কষ্ট দিলে তো আমিও ভালো থাকতে পারবো না। তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ। আমি মাথা নিচু করে বলতেই খুব শক্ত করে মিমিকে জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, এখন থেকে আমাদের পরিবারে আর কোনো অশান্তি ঢুকবে না। আমরা এই পরিবারকে আরও শান্তিতে ভরপুর করে দিব। হ্যাঁ, শান্তিতে ভরপুর করে দিব। মিমিও আমাকে জড়িয়ে ধরলো, বলল রাতে যখন ঘুমাতে যাব। তখন মিমিকে বললাম, মিমি অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। না, আমার স্বামীকে রেখে অন্য রুমে ঘুমাতে যাবো না, তাহলে তোমার এখানেই থাকবো। ওকে, নো প্রবলেম। কিছুক্ষণ পর মিমি আমার বুকে মাথা রেখে, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? কেন বিশ্বাস হচ্ছে না? তোমার সাথে অন্যায়টা করে আমি অনেক অনুতপ্তে ভুগেছি। শুধু ভেবেছি কখন মিমি আমাকে ক্ষমা করে আপন করে নিবে, এই আশায় প্রহর গুনেছি। আজ তার অবসান ঘটেছে। আমিও তোমাকে খুব মিস করছি। আমাদের মাঝে যে নতুন অতিথি আসছে তাকে নিয়ে আমরা নতুন করে সংসার গড়ব। মিমি ঘুমিয়ে গেলে নাকি? না, ঘুমাইনি। বলো। কি বললাম শুনেছো তো? সেটা আর হবে না। আস্তে করে বলো। মিমি কি হবে না? মিমি কি জানো আস্তে করে বললো, সেটা জানার জন্য জিজ্ঞেস করলাম। না, তেমন কিছু না, ঘুমিয়ে পড়ো। এই বলে মিমি ঘুমিয়ে পড়লো। তো কোনো কিছু না ভেবে আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে কারো কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তো ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিমির শরীরে বিভিন্ন জায়গায় কাটা মনে হইতো, ব্লেড দিয়ে তার শরীর কাটা, আর অনেক রক্ত পড়ছে। তার এমন অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে বললাম, মিমি তোমার এই অবস্থা কি করে হলো? কেন কেন আমি নিজে এই অবস্থা করেছি। কিন্তু কেন পাগলের মতো নিজের শরীর কাটতে গেলে? ঘাবড়ে গিয়ে বললাম, ছোট্ট একটা নাটক করার জন্য। নাটক মানে? এবার দেখ তোকে কেমন সাহায্য করি। এই বলে মিমি সেদিনের মতো কান্না করতে লাগলো। ব্যাস, তার কান্নাতে সবাই রুমে এসে ভিড় করলো। আর তার এই কাটা ছিঁড়া থেকে রক্ত পড়ছে সেটা দেখে ঘাবড়ে গিয়ে প্রথমে আপু বলতে লাগলো, ভাইয়া বলেছিলাম না
এই জানোয়ারটার দ্বারা সব সম্ভব। কিভাবে মেয়েটার শরীরটা কেটেছে দেখেছো তো? আজ সত্যি ভাবতে ঘৃণা হচ্ছে, এ আমার ছোট ভাই। আপু বিশ্বাস করো, মিমিকে আমি কিছুই করিনি। মিমি নিজের শরীর কেটে আমাকে ফাঁসাচ্ছে। তোকে আর বলতে হবে না, আমার যা বোঝার বুঝে গেছি। ভাইয়া, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এই জানোয়ারটাকে শায়েস্তা করো, নয়তো সে আরো বড় কিছু করতে পারে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আর যদি তার সঠিক বিচার না করি তাহলে সত্যিই কোনো অঘটন ঘটাতে পারে। এই বলে ভাইয়া বেল্ট খুলে উল্টাপাল্টা মারতে লাগলো, আর আমি পাথরের মতো দাঁড়িয়ে থেকে মারগুলো সহ্য করছি। এক পর্যায়ে ভাইয়া মারা বাদ দিয়ে বলতে লাগলো, আজ থেকে এ বাড়ির খাওয়া দাওয়া সব ওর জন্য বন্ধ, সব কিছু। তাছাড়া আমি কোনো অমানুষকে আমার টাকা পয়সা দিয়ে ভার বহন করতে পারবো না। সে নিজে কিভাবে চলবে সেটা তার ব্যাপার। তার ভালোই চেয়েছিলাম, কিন্তু সে ভালো হবার নয়। ভাইয়া এই বলে রাগে গজগজ করতে করতে চলে গেল। ভাইয়ার মারগুলো যতটা না লেগেছে তার থেকে তার বলা প্রত্যেকটা কথা আমার বুকে বাজছে, আর চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু শব্দ হচ্ছে না। ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন ভাইয়া একটা থাপ্পড় মারেনি। আজ মিমির কথা অভিনয়ে হার মেনে গেল। তারপর লক্ষ্য করলাম ভাবি মিমিকে নিয়ে যাচ্ছে, আর মিমি আমার দিকে কেমন বিশ্ব জয় করার মতো একটা মুচকি হাসি দিয়ে ভাবির সাথে চলে গেল। আপু সবার শেষে আমাকে কি জানি বলতে চেয়েও বলতে পারলো না। যেই দরজায় পা রাখতে যাবে এমন সময় হুট করে আপু পা জড়িয়ে কান্না করে বলতে লাগলাম, আপুরে বিশ্বাস করো, আমি মিমিকে কিছুই করিনি। তাছাড়া ভালো হওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি। পাছাড়, তোকে আমার ছোট ভাই বলে স্বীকার করতে ঘৃণা হচ্ছে। একটা মেয়েকে তুই আর কতই কষ্ট দিতে পারিস বল তো? আমি মানছি আগে যেটা করেছি সেটা অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো, বিবির শরীরে যে ব্লেড দিয়ে হয়েছে সেগুলো নিজেই কেটে আমাকে ফাঁসাচ্ছে। তুই আমার পা ছাড় তো। অনেক মিথ্যা কথা বলেছিস। আর না, তাছাড়া নিজের শরীর কেউ এভাবে কাটে না যেভাবে তুই মিমির শরীর কেটেছিস। আর তোর কথাতে কেউ বিশ্বাসও করবে না। আপু ভাইয়াকে বলে আমার উপর রাগটা ভাঙিয়ে দিস। ভাইয়াকে ছাড়া আমি যে অচল। এটার জন্য এতক্ষণ আমার পা ধরেছিলি, সেটা আমার হচ্ছে না। তাছাড়া তোর পক্ষ নিলে একটা ধর্ষণকারীর শাস্তি বেঁচে যাবে। আমি চাই না একটা ধর্ষণকারী বেঁচে যাক, সে হোক আমার ছোট ভাই। আপু অন্যদিকে তাকিয়ে বলল, আপু তোরা আমাকে এইভাবে অবহেলা করতে শুরু করবি সেটা আমার জানা ছিল না। সব আশা ছেড়ে দিয়ে বললাম, খারাপ মানুষকে সবাই অবহেলাই করে। আপু এই বলে চলে গেল। এইদিকে আমি ভাবতে লাগলাম, শুধু একটা ভুলের জন্য আমার লাইফটা এলোমেলো হয়ে গেল। ব্যাস, এইভাবে একটা মাস চলে গেল, আর এই কদিনে আমার বাড়ি থেকে একেবারে খাবার বন্ধ করে ফেলছে। একবারও কেউ খোঁজ খবর নেয়নি কি খেলাম না খেলাম। সবাই সমানভাবে অবহেলা করতে শুরু করেছে। আর এদিকে বন্ধুদের কাছে ধার দেনা করে চলছি। তো একদিন বাহিরে বের হতে যাব, এমন সময় ভাইয়া ভাবি মা আপু মিমি তারা সবাই টেবিলে বসে খাচ্ছে আর গল্প করছে। কাল তানজিলাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তোমরা সবাই তানজিলাকে আর এই বাসাটা গোছগাছ করে রেখো। ভাই আপনি কোনো টেনশন করবেন না, আমি আর ভাবি মিলে সব কিছু সামলে নিব। আচ্ছা ঠিক আছে। তাদের কথা তখন দাঁড়িয়ে থেকে সব শুনলাম, কিন্তু কিছু বললাম না। বাহিরে চলে আসলাম। আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে, অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলো না। তো একদিন বাহিরে বের হতে যাব, এমন সময় ভাইয়া ভাবি মা আপু মিমি তারা সবাই টেবিলে বসে খাচ্ছে আর গল্প করছে। তাদের কথা তখন দাঁড়িয়ে থেকে সব শুনলাম, কিছু বললাম না। বাহিরে চলে আসলাম। আজ শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে, বড় আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে, অথচ আমাকে কিছুই জানানোর প্রয়োজন বোধ মনে করলো না। মনে করেই বা কি হবে, তারা কেউ তো আর আমার সাথে কথা বলে না। ব্যাস, দেখতে দেখতে আপুর বিয়ের সব কিছু ঠিক হয়ে গেল। সামনের সপ্তাহে তার বিয়ে, ছেলে ইঞ্জিনিয়ার, পরিবার ব্যাকগ্রাউন্ড ও ভালোই জানলাম। এর মধ্যে আমার কথা তারা ভুলেই গেছে আপুর বিয়ে নিয়ে, অথচ তারা সবাই মেতে আছে। কিন্তু আমি সেই আগের মতোই আছি, কেউ একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলো না। আজ আপুর বিয়ে হচ্ছে, অথচ আমাকে জানানোর কেউ প্রয়োজন বোধ মনে করলো না। আমি আমার মতো বাড়িতে ফিরলাম রাত 10টায়। এতক্ষণে হয়তো বিয়ের সব ধুমধাম শেষ। দরজায় পা রাখতেই লক্ষ্য করলাম মায়ের কান্না করছে। আপু বাড়িতে নেই। তাহলে কি সত্যি আপু আমাকে কিছু না জানিয়ে চলে গেল? আজ খুব জানতে ইচ্ছে করছে, মানুষের মাঝে কি ভুল ত্রুটি হতে পারে না? এ বলে এতটা অবহেলা করতেই হয় না? আজকের পর থেকে আর কখনো এই বাড়ির কারোর সাথে কথা বলবো না, আমি আমার মতোই থাকবো। এই ভেবে তাদের কিছু না বলেই পাশ কেটে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর কেউ একজন আমার দরজায় নক করলো। সেটা দেখার জন্য দরজা খুলে দেখতেই অবাক হয়ে বলতে লাগলাম, ভাবি আপনি এতদিন পর আমার রুমে আসলেন যে? না মানে তোমার ভাই আমাকে পাঠিয়েছে। কেন? কাল তোমার
তানজিলা আপুকে আনতে যাওয়া লাগবে, সেটা জানানোর জন্য বললো আর কি। হাসছো যে? ভাবি সব আয়োজনই তো আমাকে ছাড়াই করছে, আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করেনি। আর আপু আর চলে গেল, অথচ আমাকে কিছুই বলে গেল না। তাহলে নির্লজ্জের মতো সেই বিয়েতে আমাকে যেতে হবে? আপনি বরং ভাইয়াকে গিয়ে বলুন আমাকে ছাড়াই যেন বাকি অনুষ্ঠানটা শেষ করে দেয়। ভাবি আমার কথা শুনে দ্বিতীয় কোনো কথা বলেনি, চলে গেল। দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে দরজায় কে জানি ধাক্কাতে লাগলো। দরজা খুলে দেখি ভাবি। তখন তাকে বললাম, ভাবি কিছু বলবেন? না মানে তোমার ভাইয়া রেখেছে। তাকে গিয়ে বলেন আমার কাজ আছে, যেতে পারবো না। এই বলে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন হয়তো ভাইয়া বুঝতে পারছে আমাকে ছাড়া এই অনুষ্ঠানটা করা তার ভুল হয়েছে, এর জন্য এখন আমাকে ডাকছে। তারপর আর কিছুক্ষণ ঘুমিয়ে 10টার দিকে ফ্রেশ হয়ে বের হবো, এমন সময় মা ডাক দিল। সেই 4 মাস পর তো শুনেও না শোনার ভান করে চলে যেতে ধরেছি, দেখেও আবার ডাক দিল, তখন তার ডাকে সাড়া দিলাম। মা কিছু বলবা? কোথায় যাচ্ছিস? বাহিরে একটু ঘুরতে। তোর আপুকে আনতে যাবি না? আমার না গেলেও চলবে, তাছাড়া ভাইয়া ভাবি মিমি তারা তো আছেই, তাদেরকে পাঠিয়ে দাও। তুই গেলে একটু ভালো হতো। না মা, ওখানে গেলে আবার আরেক ঝামেলা হবে, যেটার কারণে তোমরা আমাকে কিছুই বলনি। তোমরা বরং আপুকে আনতে চলে যাও, আমার সেখানে না গেলেও চলবে। এই বলে বাহিরে চলে আসলাম। এভাবেই কিছুদিন আরও কেটে গেল। এখন ভাবতে লাগলাম আর কতদিন বন্ধুদের কাছে ধার দেনা করে চলবো না। আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। যেইভাবে সেই কাজ। তো কিছুদিন ঘোরাঘুরি করার পর ভাগ্যক্রমে পেয়েও গেলাম, এক বড় ভাইয়ের মাধ্যমে পেয়ে গেলাম একটা চাকরি। ব্যাস, এখন আমার দিনকাল ভালোই যাচ্ছে। সকালে অফিসে যাচ্ছি আর রাতে ফিরছি, নিজেকে যতটা পারছি ব্যস্ততার মাঝে ডুবিয়ে রাখছি। এতে বাড়ির কারোর সাথে প্রায় দেখাই হয় না। আর এদিকে মিমি শরীরে পরিবর্তন আসতে শুরু করেছে। তার সাথে অবশ্য কথা হয় না আজ প্রায় 4 মাস ধরে। আমিও আর আগ বাড়িয়ে কথা বলি না। অনেক তো চেষ্টা করেছি মিমিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে, কিন্তু সেটার বিপরীত হয়ে দেখে আর কোনো চেষ্টা করে দেখিনি। এভাবেই কাটিয়ে দিলাম 4টা মাস। এখন অবশ্য বাড়ি থেকে সবাই আগের মতো ফ্রি হতে চাচ্ছে, কিন্তু আমি সে আগের মতো ফ্রি হতে পারছি না। কিছুদিন আগের কথা। তো রাতে অফিসের সকল কিছু ঝামেলা চুকিয়ে বাড়িতে ফিরলাম। বাড়িতে এসে লক্ষ্য করলাম ভাইয়া ভাবি আপু আপুর হাজবেন্ড মা তারা সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। শুধু মিমি সেখানে নেই। তো আমি যাওয়াতে আপুর হাজবেন্ড বলে উঠলো, এই যে ভাইয়া বসো, আজ একসাথে ডিনার করে নেই। না ভাইয়া, আমি খেয়ে আসছি। আরে বস না, আজ নয় একসাথেই খাওয়া যাক, তাছাড়া শুভ আজ বাড়িতে আসছে। সরি ভাইয়া, তোমরাই খাও, আমি খেয়ে আসছি। এই বলে আমি আমার রুমে প্রবেশ করতে লক্ষ্য করলাম মিমি আমার রুমটা গোছগাছ করে দিচ্ছে। সেটা দেখে অনেকটা অবাক হয়ে গেলাম যে মিমি আমার সাথে কথাই বলতো না, সে আজ আমার রুমে গোছগাছ করে দিচ্ছে। এই দৃশ্য দেখেও না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হলাম, তখনও লক্ষ্য করলাম মিমি বসে আছে। কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে আছি। মিমিও বুঝতে পারছে না তার সাথে কথা বলার মুড নেই। আমার এমন অবস্থা দেখে মিমি আগ বাড়িয়ে বলতে লাগলো, কেমন আছো? মিমির কাছ থেকে কেমন আছো কথা শুনে কেমনে জানি আমার মনের মধ্যে আগুন জ্বলে উঠলো। তখন তার কথার উত্তর না দিয়ে রুম থেকে বের হতে যাব, এমন সময় মিমি আমার পথ আটকিয়ে বলল, কি হলো, কিছু বললে না যে? সরি, আসলে প্রতিশোধের ছলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। এখন আমারও খারাপ লাগছে তোমার এই অবস্থা দেখে। জানি তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছ না, কিন্তু এভাবে চললে তো আর হবে না। আমাদের সব কিছু ভুলে চলো না নতুন একটা সংসার গড়ে তুলি। এখান থেকে গেলে খুব খুশি হব আমি। মিমি বলা প্রত্যেকটা কথা এখন বিরক্ত লাগছে দেখে তাকে চলে যেতে বললাম। যেটা বললাম সেটা কি সম্ভব না? এখান থেকে যেতে বলেছি কিন্তু। ব্যাস, আমার রেগে যাওয়া দেখে মিমি আর দ্বিতীয় কোনো কথা না বলে চলে গেল। আজ শুধু আমার পরিবারের কাণ্ড দেখে অবাক হচ্ছি। দীর্ঘ 4 মাস পর এখন সবাই কেমন আগ বাড়িয়ে কথা বলতে আসছে। এখন তারা কথা বললেই কি তাদের সাথে কথা বলতে হবে? কখনোই না। তাছাড়া আমি তো বকাটে খারাপ মানুষ আমি নই, তাদের সাথে কথা বলবোই না। আর এই 4 মাসে সবাইকে যথেষ্ট চিনা হয়ে গেছে কে কেমন আচরণ করছে। এইভাবে রাতের ঘুমটা শুধু পাড়ি দিলাম। আজ কেন জানি ঘুমটা সকালেই ভেঙেছে, তাই কোনো কিছু না ভেবে ছাদে চলে গেলাম। ছাদে পা রাখতে লক্ষ্য করলাম আপু আর শুভ ভাইয়া তারা কথা বলছে। তাদেরকে দেখেই যেই নিচে নামতে যাব, এমন সময় আপু পিছন থেকে ডাক দিল, এই রুনি, কই যাস? এইদিকে আয়, তোর ভাইয়ের সাথে পরিচয় হয়ে যা। না থাক, পরিচয় হবার দরকার নেই, আমি এনেকে আগে থেকেই চিনি। মিথ্যা বলে ছাদে চলে আসলাম। যখন বিয়েটা হলো তখন একবারও ডাকলো না, এখন বলছে পরিচয় হয়ে যেতে। কাটা খায় লবণে চিটা। বেশ, রুমে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে তো লক্ষ্য করলাম সবাই টেবিলে বসে খাচ্ছে। এটা নতুন কোনো বিষয় না, গত 4 মাস ধরে এই দৃশ্য দেখে আসছি। তো আমি আমার মতো বের হয়ে যেতে যাচ্ছি, হঠাৎ ভাইয়া বলে উঠলো, কিরে সকালে বের হচ্ছিস? হ্যাঁ ভাইয়া, একটু বের হতে হচ্ছে। সবাই যখন খাচ্ছি তো খেয়েই তারপর যা। সরি ভাইয়া, তোমার টাকায় কেন অমানুষকে খাওয়াবো? তাছাড়া সেই অমানুষটা এখন চাকরিজীবী হয়ে গেছে, আর তার ভার বহন খরচ সে এখন নিজে চালাতে পারে। তোমাকে কে
সে নিয়ে না ভাবলেও চলবে। এই বলে অফিসে চলে গেলাম। হয়তো আমার এমন কথা তাদেরকে বলা উচিত হয়নি, কিন্তু এই 4টা মাসে আমার খাওয়া দাওয়ার খোঁজ খবর নেওয়াই বাদ দিয়েছিল। তখন তো আর আমাকে একবারও বলেনি আজ আমি চাকরি করছি, সব কিছুতেই ভালো চলছি। এখন বললি কি তাদের কথা আমাকে শুনতে হবে? কখনো না। এখন যেমন চলছি সারা জীবন এমনই চলবো, কাউকে লাগবে না আমার। সরি ভাইয়া, তোমার টাকায় কেন অমানুষকে খাওয়াবা? তাছাড়া সেই অমানুষটা এখন চাকরিজীবী হয়ে গেছে, তার ভার বহন খরচ সে এখন নিজেও করতে পারে। তোমাদেরকে সে নিয়ে না ভাবলেও চলবে। এই বলে অফিসে চলে গেলাম। হয়তো আমার এমন কথা তাদেরকে বলা উচিত হয়নি, কিন্তু এই 4টা মাসে আমার খাওয়া দাওয়ার খোঁজখবর নেওয়াই বাদ দিয়েছিল। তখন তো আর আমাকে একবারও বলেনি আজ আমি চাকরি করছি, সব কিছুতেই ভালো চলছে। এখন বললেই কি তাদের কথা আমাকে শুনতে হবে? কখনো না। এখন যেমন চলছি সারা জীবন এমনই চলবো, কাউকে লাগবে না আমার। অফিসে বসে এসব আনমনে ভাবছি। এর মধ্যে জুবাইর অফিসের কলিগ এসে বলে উঠল, হাই ব্রো, কি ভাবছেন? না তেমন কিছু না। একটা হেল্প করতে পারবেন? কি হেল্প লাগবে বলুন। আজ আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার কথা ছিল, যদি আপনি এদিকে একটু ম্যানেজ করতেন তাহলে খুব ভালো হতো। তবে যাই করেন বেশিক্ষণ লেট করা যাবে না, তাহলে কিন্তু বসের কাছে ধরা খেয়ে যাব, বুঝতেই তো পারছেন। টেনশন করার কোনো কারণই নেই, 1টা ঘন্টা শুধু অতিবাহিত করব, এর বেশিক্ষণ থাকবো না। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বাগতম। বেশ, এই বলে জুবাইর চলে গেল। আর হঠাৎ করে অচেনা নাম্বার থেকে ফোন আসলো। তারপর কোনো ভনিতা না করে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলে উঠল, আপনি কি রনি বলছেন? কে আপনি? আপনার স্ত্রী। আপনার মাথায় মনে হয় প্রবলেম আছে। আজই প্রথম ফোনে কথা বলছেন আর আমাকে আসামি বানিয়ে ফেলছেন। আমি কোনো মিথ্যে কথা বলিনি। দেখেন, ফাইজলামো করার মতো সময় আমার নাই, রাখি, বাই। ফোনটা কাটবেন না প্লিজ। ফাইজলামো করার ইচ্ছে থাকলে অন্য কারোর সাথে করেন, আমাকে কেন বিরক্ত করছেন? দুপুরে খেয়েছো? আপনি জানতে চাচ্ছেন আমি খেয়েছি কিনা? জানতে চাচ্ছি। কি আজব পৃথিবী, আপন জনরাই কখনো ফোন দিয়ে জিজ্ঞেস করে না খেয়েছি কিনা, আর আপনি আজই প্রথম ফোন দিয়ে জিজ্ঞেস করছেন দুপুরে খেয়েছি কিনা। খুব অদ্ভুত এই দুনিয়া। এ কথা বলতেই ওপাশ থেকে কান্না করার আওয়াজ ভেসে আসছে। শুনে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি কান্না করছেন? অনেক ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও প্লিজ। হঠাৎ অচেনা মেয়ে কান্না করে বলাতে কেমনে জানি মনের মধ্যে সন্দেহ কাজ করলো। তো আবারও জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কে বলুন তো, কান্না করে আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আমি মিমি। হঠাৎ মিমির নাম শুনে নিমিষেই রাগ উঠে গেল। তখন তাকে বললাম, তুমি তাহলে এতক্ষণ অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলে? প্লিজ ফোনটা রেখো না। আমি জানতাম প্রথমে পরিচয় দিলে তুমি আমার সাথে কথা বলতে না, এই জন্যই তো অচেনা মেয়ের কণ্ঠ ধরে কথা বলছিলাম। তো আমাকে ফোন দেওয়ার মানে কি? তোমাকে পরিবার থেকে আলাদা করে মোটেও ঠিক কাজ করিনি। তাছাড়া তোমার এই অবস্থার জন্য তো আমিই দায়ী। তুমি তো ঠিক কাজই করেছো। হাজার হোক, তোমার সাথে করা অন্যায়ের প্রতিশোধ নিয়েছো। আমার জানা মতে তোমার যথেষ্ট প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তো এখন কি আরো প্রতিশোধ নিতে চাও? না। তাহলে তুমি তুমি তো আগে অনেক বলেছিলে নতুন করে সংসার গড়ে তুলতে, কিন্তু আমি শুনিনি। আজ আমি নিজে বলছি, চলো না অতীত ভুলে নতুন করে আমাদের জীবনটা শুরু করি আবার। কোন একটা ধর্ষণকারী নিয়ে সংসার বাঁধার ইচ্ছে পোষণ করছো। আগে যেমন প্রতিনিয়ত আমাকে অবহেলা করে গেছো, এখনো তাই করে যাও। কেননা তেলে আর জলে সেটা কখনো মিশবে না, সেটা যতই চেষ্টা করো। এই বলে ফোনটা কেটে দিলাম। মিমি এখন হয়তো তার ভুল বুঝতে পারছে, কিন্তু সেটা খুব দেরি হয়ে গেছে। এখন শতবার বললেও মিমি সেই সুযোগ পাবে না।
তার জন্য আমাকে অনেক কষ্টের মাঝে সময় অতিবাহিত করতে হয়েছে, সেটা কখনো ভুলবো না। এভাবেই দিনকাল চলতে লাগলো। আর এইদিকে মিমির চেহারাতে মাতৃত্ব রূপ নিয়েছে। মিমি গর্ভবতীর অবস্থায় যা লাগে সেটা এনে দেই, কিন্তু কখনো তার সাথে কথা বলি না। এই নিয়ে মিমি অনেক কান্নাকাটি করত। মাঝে মধ্যে মনে হয় সব কিছু ভুলে মেনে নেই, কিন্তু আগের তার করা অবহেলার কথাগুলো নিমেষেই মনে পড়ে যায়, আর তখন তার দিকে তাকাতেই মন চায় না। এভাবে 9টা মাস কেটে গেল। এখনো আমি আমার রাগ অভিমান নিয়ে আছি। বাড়ির সবাই এখন আমার সাথে আগ বাড়িয়ে কথা বলে, কিন্তু তাদের কথাতে তেমন একটা পাত্তা দেই না। কিন্তু কেন জানি মার সাথে কথা না বলে থাকতে পারি না। এর জন্য মার সাথে একটু কথা বলি। প্রত্যেকটা দিন শুরু হয় মিমির কান্না শুনে। সেদিনের ঘটনা, অফিসে যাওয়ার সময়। অফিসে যাচ্ছ? এইভাবে আর কতদিন আমার সাথে কথা না বলে থাকবে বলো তো? আমাকে অফিসে যেতে হবে। শুধু অফিস আর অফিস, এদিকে আমি যে ভালো নেই সেটা কি দেখছো না? প্লিজ এইভাবে নিশ্চয় থেকে আর আমাকে কষ্ট দিও না প্লিজ। তুমি আমার কাছে প্রতিশোধ নিতে আসছিলে, আর তোমার প্রতিশোধও নেওয়া হয়ে গেছে। এখন নতুন করে কি বোঝাতে চাচ্ছ? সবকিছু ভুলে তোমাকে মেনে নিব? হ্যাঁ, নিলে ক্ষতি কি? ক্ষতি করার কথা বলছো? আমার রঙিন জীবনটা এখন সাদা কালোতে পরিণত হয়েছে শুধুমাত্র তোমার কারণে। আমি শুধু একটা ভুল করছি, তার বিনিময়ে জেল থেকে শুরু করে নিজের পরিবার পর্যন্ত আমাকে অবহেলা করেছে। সেদিনের কথা আমি ভুলে যাব? কখনো না। প্রথমে তো তোমাকে কম অনুরোধ করিনি, সব সময় তোমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি, আর বলেছি চলো না মিমি, সব কিছু ভুলে নতুন করে সংসার গড়ে তুলি। কিন্তু তুমি আমাকে প্রতিনিয়ত ঘৃণা আর অবহেলা করে গেছো। এছাড়া তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। এক সময় সে কথা ভেবে কি ক্ষমা করে মেনে নিতে পারতে না? ঠিকই পারতে, কিন্তু তোমার মনে প্রতিশোধকে সবসময় প্রাধান্য দিয়ে আসছো। এখন তো তোমার প্রতিশোধ নেওয়া শেষ, এখন কেন বলছো মেনে নিতে? সব কিছুর একটা সীমাবদ্ধ থাকে, আর সেটা তুমি অতিক্রম করেছো। তাহলে আমাদের সন্তানের কি হবে? মেরে ফেলবো তাকে? আমি কি তোমাকে সে কথা একবারও বলেছি? তাহলে সে আমার কাছেই থাকবে। আমার কি হবে? আগে যেমন আমাকে ঘৃণা আর অবহেলা করে গেছো, সেটাই করবে। এটাই কি আমার সমাধান? কি? কাগজে কলমে আমরা যেহেতু স্বামী স্ত্রী, তবে কখনো তোমাকে স্ত্রী বলে মেনে নিব না। সেটা হলে তুমি আমার কাছেই থাকতে পারবে। আমার কথা শুনে মিমি কান্না করে বলল, আমি তোমার কথায় রাজি, তারপরেও এইভাবে আর তোমার কাছ থেকে দূরে সরে থাকতে পারবো না প্লিজ। বেশ। মিমিকে নিয়ে এক ছাদের নিচে থাকলেও কখনো ভুলেও তার দিকে তাকাই না। মিমি অনেক চেষ্টা করে আমার মন জয় করার জন্য, কিন্তু তার এসব কাজে কখনো পাত্তা দেই না, এড়িয়ে চলি। আজ যেহেতু শুক্রবার, বাড়িতেই থাকতে হচ্ছে, তো ছাদে দাঁড়িয়ে থেকে ফেসবুকিং করছিলাম। হঠাৎ আপু সে বলতে লাগলো, কি রে, কেমন আছিস? ভালো। আজ কতদিন পর বাড়িতে আসলাম, আমাকে কিছু জিজ্ঞেস করবি না? জিজ্ঞেস করার মতো সময় আমার কাছে নেই, এই বলে আমার রুমে চলে আসলাম। কয়েক মাস পর আপু বাড়িতে আসলো, আর তার সাথে এমন উল্টো বাজে ব্যবহার করে দিলাম, কেননা তার বলা কথাগুলো আমি এখনো ভুলিনি। তো আমি আমার মতো রুমে এসে ফেসবুকিং করছি। এর মধ্যে মা এসে বলতে লাগলো, তানজিলা অনেক দিন পর বাড়িতে আসছে, আর তার সাথে উল্টো কথা বাজিয়ে ফেললি। মার কথা শেষ হয়নি, এর মধ্যে আপু এসে বলল, মা, আমি শুধু তাকে জিজ্ঞেস করলাম কেমন আছিস। সে বলল ভালো, কিন্তু যেই আমার কথা তাকে জিজ্ঞেস করতে বলেছি, তখনই বলে কিনা তার কাছে সময় নেই। এটা কোনো কথা? রনি, তানজিলাকে সরি বল। ও আমার কে হয় যে তাকে আমি সরি বলবো? এই, ভুলে গেছিস আমি তোর বড় আপু হই? আমার কোনো বড় আপু নেই, যেটা ছিল সে আমাকে ছোট ভাই বলে অস্বীকার করেছে।
বেশ, আমার কথা শুনে মা বুঝতে পারলো কেন আমি আপুর সাথে এমন রিয়াক্ট করলাম। মা চলে গেল এবং আপুও বুঝতে পারলো কেন তাকে এসব বলছি। তো হঠাৎ আপু বলে উঠল, সরি রে, অতীতের কথাগুলো ভুলে যা। তাছাড়া তুই আমার শ্বশুর বাড়িতে একবারও বেড়াতে গেলি না কেন বলতো? কেউ বললে তো যেতাম। বলছি এখন থেকে প্রায় আমাকে দেখতে যাবি। সেটা সম্ভব না। কেন? আগে তো আর বলিসনি। তো কি হয়েছে, এখন থেকে যাবি? না রে আপু, সেখানে আর নির্লজ্জের মতো যাওয়া ঠিক হবে না। তাহলে কি তোর আপুকে দেখতে যাবি না? ঠিক তাই। তাছাড়া তুই তো জানিস আমি একটু জিদি, যেটা বলি সেটাই করে ফেলি। যখন তোর শ্বশুরবাড়িতে যাব না বলছি, সেখানে আর যাবই না। কথাটা শুনে মন খারাপ করিস না। আগে বললে অবশ্য যেতাম, কিন্তু এখন আর সম্ভব না। আমার কথাগুলো শুনে আপু মন খারাপ করে রুম থেকে বের হয়ে গেল। হয়তো আপু আমার কাছে এমন কথা শুনবে সেটা আশা করেনি। বেশ, আমি আমার মতো ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ মিমি আমার রুমে এসে মাথা করে পড়ে যেতে লাগলো। তখন তাকে ইচ্ছে না থাকলেও ধরে ফেললাম। মিমির এমন অবস্থায় দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে মাকে ডাক দিতেই মা এসে দেখেই বলল, জলদি মিমিকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ মা, আমি গাড়ির ব্যবস্থা করছি। বেশ, তারপর মিমিকে হাসপাতালে নেওয়া হলো আর বাড়ির সবাই হাসপাতালে গিয়ে ভিড় করলো। মিমিকে অ্যাডমিট করিয়ে বেঞ্চে এসে বসে আছি। 1 ঘন্টা পর মা এসে বলতে লাগলো, বেগম, আমি দাদিমা হইছি রে। মা তুমি সত্যি বলছো? মিমি ক্যাবিনে আছে, যা দেখে আয়। মা বলতে দেরি, আমার যেতে দেরি করলাম না, সোজা চলে গেলাম। মিমিকে যে কেবিনে রাখা হয়েছে ওখানে যাওয়াতে লক্ষ্য করলাম ভাবি আপু সেই নতুন অতিথির সাথে কথা বলছে। আমি যাওয়াতে আপু বলে উঠল, এই দেখ তোর ছেলেটা কেমন সুন্দর হয়েছে, একদম তোর মতন। আজকের দিনটা কেমনে জানি স্বপ্ন স্বপ্ন লাগছে। তো তাদের কথার কর্ণপাত না করে আমি সেই নতুন অতিথির ছোট ছোট হাত পা গুলো বুলাতে লাগলাম। কিছুক্ষণ পর মিমি চোখ মিলে প্রথমে আমাকে দেখতে পেয়ে বলে উঠল, আমার সন্তান কোথায়, দেখাও একটু। মিমির বলাতে আপু গিয়ে সেই ছোট শিশু মিমির কাছে তুলে দিল আর আমাদের দুইজনকে একা রেখে চলে গেল। রুমে আমি আর মিমি আছি, কিন্তু কিছু বলছি না দেখে মিমি বলে উঠল, এই সন্তানকে পেয়ে তুমি খুশি হওনি? মিমি একথা বলতে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, মিমি আজ আমি অনেক খুশি, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। মিমি হয়তো আশাই করেনি তাকে জড়িয়ে ধরবো, কেননা তাকে স্ত্রী বলে আগে তো মেনেই নিতাম না। জড়িয়ে ধরবো দূরের কথা, কিন্তু আজ এই খুশির দিনে অতীতে যা ঘটেছে সেটা নিমিষেই ভুলে মিমিকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার কাছে কি চাও বলো, আমি সেটা এনে দিব। স্বামীর ভালোবাসা চাই, আর কিছুই আমাকে দিতে হবে না। আমাকে খুব ভালোবাসতে হবে। দিবা তো সেই ভালোবাসা? আজ মিমির কথাতে কোনো দ্বিমত পোষণ করলাম না, সোজা বলে দিলাম, অবশ্যই। আর হ্যাঁ, আমার মাথায় হাত রেখে বলতে হবে যে আর কখনো আমাকে এড়িয়ে চলতে পারবে না, সব সময় আমাকে ভালোবাসতে হবে। মিমি একথা বলতেই সে ছোট শিশু কান্না করে উঠল। দেখে মিমিকে বললাম, হ্যাঁ হ্যাঁ সব হবে, তার আগে আমার বাবাটাকে চুপ করাও, হয়তো তার কান্না সহ্য করতে পারবো না। বাবা ছেলে মিলে তো ভালোই আমাকে জ্বালাতে শুরু করেছো। মিমি এই বলে ছোট শিশুটাকে কান্না চুপ করাতে লাগলো। আচ্ছা, আমাদের ছেলের তো নামটাই রাখা হলো না। কি নাম দেয়া যায়? ঈশান দিলে কেমন? মোটামুটি ভালো। শুধুই মোটামুটি ভালো? না গো, নামটা আসলেই অনেক ভালো হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তাহলে আজ থেকে আমার বাবাইটার নাম হবে ঈশান, তুমি কি বলো? হ্যাঁ, তুমি যা বলবে সেটাতেই আমি একমত।
বেশ, তাদের মধ্যে নতুন অতিথিকে পেয়ে ভুলে গেল সেসব অতীতের চরম অবহেলার কথা। আর সেই অতীত নিয়ে থাকলে কি এসব খুশির দিনটা উদযাপন করতে পারতো না। তো চলুন তাদের এই সুখের দিনগুলো কতদিন এভাবে চলতে থাকে দেখা যাক। 1 বছর পর। মিমি, ঈশান কি ঘুমিয়েছে? হ্যাঁ, কেন? এই নাও হাতে ঈশানের খেলনা জিনিসগুলো ধরিয়ে দিয়ে। এখন তো দেখছি নিজের ছেলেকেই বেশি ভালোবাসেন, বউকে না। কে বলল শুধু ছেলেকে ভালোবাসি? আমি তার বউকে অনেক ভালোবাসি, আর এই দুইজনই হল আমার কলিজা, যাদেরকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবো না। তোমার এই ভালোবাসাই আমার কাছে অনেক। তো এখন কি আমাকে না খাইয়ে রাখবেন নাকি খাওয়াবেন? সরি, আমি তো ভুলে গিয়েছিলাম অফিস থেকে আসছো। কোথায় যাচ্ছ? তোমার খাবার রেডি করতে যাচ্ছি। পরে গেলেও হবে, তার আগে আমাকে একটু ভালোবাসা দাও তো। ফাজিল একটা। এই বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে তার খাবার রেডি করতে লাগলো। এখন অতীতের সব ঘটনাই প্রায় সে ভুলে গিয়েছে। তাদের মান অভিমানে শুধু ঈশানকে কেন্দ্র করে সবকিছু ভুলে নতুন করে তারা শুরু করছে। তাদের এই সুখ আদৌ কি সইবে? নিয়তি কি তাদের এই সুখটাকে থাকতে দিবে? তো চলুন গল্পের মূল পয়েন্টে আসি। ভালোই তো যাচ্ছে তাদের ছোট ঈশানকে নিয়ে। পুরো বাড়ি সে একা মাতিয়ে রাখে, সবারই নয়নের মণি হয়েছে সে। এই দিকে কিছুদিন আগে ভাবিও একটা কন্যা সন্তান হয়েছে। সব মিলেই প্রায় ভালোই চলছিল। একদিন সকালে অফিসে যাওয়ার সময়, মিমি আমার ফোনটা কই? দেখো, ঈশান হয়তো নিয়ে খেলছে। ঈশান বাবা, কই তুমি? ঈশানকে খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করলাম মার ওখানে গিয়ে ফোন নিয়ে খেলছে। তো সেখানে গিয়ে বললাম, ঈশান ফোনটা এখন বাবাকে দাও তো দেখি। সরি বাবাই, ফোনটা আমার লাগবে, দিতে পারবো না। ফোন দিয়ে তুমি কি করবা? না বাবাই, আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তাহলে এই ফোনটা তোমার। এর মধ্যে মিমি এসে বলল, ফোন পেয়েছো? ফোনটা বুঝি আজ আর নিয়ে যেতে পারবো না। ঈশান, ফোনটা বাবাকে দিয়ে দাও। বলছি না আমার ফোন লাগবে। থাক, ওকে কিছু বলো না, ফোনটা ওর কাছেই থাক। দিন দিন তুমি ঈশানকে লাই দিয়ে মাথায় তুলছো। আজ নয়, ফোনটা ঈশানের কাছে থাক। এবার খুশি তো আমার বাবাটা? ঈশা, হ্যাঁ অনেক। আচ্ছা ঠিক আছে, আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছে। মিমি খাবার